হ্যালো বন্ধুরা, রাতে রাতে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। আজকে 28/12/2025। তো 2025 সালে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। 2025 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো শুরুতে খারাপ কাটলেও বাট শেষের দিকে ভীষণ 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 ভালো কাটছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি 2026 সাল প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সফলতার বছর হয়ে আসুক। হ্যাঁ, 2025 সালে প্রচুর 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 ভিডিও বানিয়েছি আমি, বাট 2025 সালে এটাই আমার লং শেষ ভিডিও। স্মৃতি হিসেবে থেকে গেল আমার কাছে। রোজ সকালে উঠে প্রথমেই আমি আমার ভগবানকে প্রণাম জানিয়ে তারপরেই পুরো দিনটা শুরু করি। তারপর নিজে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ না হলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কাজে মনও বসে না। আজকে সানডে, ছেলের স্কুল নেই, ছেলে বাড়িতেই থাকবে। ও বাড়িতে থাকলে আমার চাপটা একটু বেড়ে যায়, তাই আজকের কাজটা একটু বেশি। সানডে বলে আমাদের কোনো ছুটি নেই। ছেলে স্কুলে চলে গেলে ওর পিছনে বকতে হয় না, আমি নিজের কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি নিজের মতো করে। কিন্তু ও বাড়িতে থাকলে 2 মিনিটের কাজ আমাকে 10 মিনিট ধরে করতে হয়। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা অনেকেই দেখেছো কিছুদিন আগে আমার ছেলের স্কুলে যাওয়ার একটা ভিডিও আমি স্টোরিতে দিয়েছিলাম। ওখানে যেহেতু ম্যাম হিন্দিতে কথা বলছিল, সে কারণে অনেকেই এটা আমাকে জিজ্ঞাসা করছো যে এটা কোন স্কুল বা কোথায় এই স্কুলটা যেখানে হিন্দি শেখানো হয়, হিন্দিতে কথা বলা হয়। তো তোমরা হয়তো জানো না, আমরা বাইরে চলে এসেছি, এখন বাইরে থাকি। এখানের ভাষাটাই তো হিন্দি, তাই স্কুলেও হিন্দিতেই কথা বলা হয়। এটা দেশের কোনো স্কুল না, আর দেশের স্কুলে হিন্দি শেখানো হয় কি না এটাও আমার ঠিক জানা নেই। তবে হ্যাঁ, দেশের শিক্ষা ব্যবস্থাও এখন অনেক উন্নত হয়েছে, তো অনেক স্কুলে হিন্দি শেখানো হয় বা হতে পারে, এটা আমার ঠিক জানা নেই। আর জানো তো, আমার ছেলে যখন প্রথম প্রথম স্কুলে যেত, তখন ম্যামের কথা কিংবা ওখানে আরও যত ছেলেমেয়েরা আছে ওদের কথা ও কিন্তু বুঝতে পারতো না, যেহেতু ওরা হিন্দিতে কথা বলছে। আর আমার ছেলে হিন্দি খুব একটা ভালোভাবে বোঝে না। আমি একটু আধটু কথা বলি ওর সাথে হিন্দিতে, ওটুকুই বোঝে, খুব বেশি বোঝে না। তো ওর খুব প্রবলেম হতো। ম্যামের কথা ছেলে কিছুটা বুঝতে পারলেও ম্যামকে উত্তরে যে কিছু বলতে হবে সেইটাও বুঝতে পারতো না, কি বলবে হিন্দিতে। তো ও চেষ্টা করতো ইঙ্গিতে বোঝানোর, আর ম্যামরা সেটা বুঝেও নিত। তো এইভাবেই ও ধীরে 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 অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন খুব সহজে ওদের কথা বুঝতে পারে, আর হিন্দিতে ওদেরকে উত্তরও দিতে পারে। এবার ভিডিওতে আসা যাক। দেখো, ছেলের ব্যাপারে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। আমাদের রুমের খাটটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য আমাদেরকে কিন্তু নিচে আলাদা করে বিছান করে নিতে হয়। সকালে যেহেতু বরমশাই সবার আগে ঘুম থেকে উঠে যায়, আমি আর ছেলে খাটের মধ্যে ঘুমিয়ে থাকি, তাই বিছানের চাদরগুলো এক সাইডে জড়ো করে রেখে দিয়ে কাজে চলে যায়। তারপর আমি ঘুম থেকে উঠে চাদরগুলো পাট করে সুন্দর করে বিছানার এক সাইডে গুছিয়ে রেখে দিই। আগের দিন দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত ছেলের যত জামা কাপড় জড়ো হয়েছে সব আমি বাথরুমে রেখে দিয়ে এলাম, ওগুলো ধুতে হবে। এরপর আমি ঘরটা ঝাঁটিয়ে নিলাম, কিন্তু দেখো ঘর ঝাঁটিয়েছি, ঘরে খুব একটা নোংরা কিন্তু ছিল না। আমি আর বরমশাই দুজনেই রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরেই ঘুমোতে যাওয়াটা প্রেফার করি। আর আমরা কিন্তু আগের দিন রাতের এঁটো বাসন ওই রাতেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ বড়রা বলে রাতের এঁটো বাসন নাকি ফেলে রাখতে নেই। যেহেতু আমাদের রুমের ভেতর কিচেন বাথরুম সব একসাথেই, তাই পরিষ্কার রাখাটাও কিন্তু অনেকটা বেশি জরুরি। এখন যে বাসনগুলো ধুচ্ছি, এই বাসনটাতে কালকে রাতে দুধ রয়ে গেছিলো, সেই দুধটা আজকে সকালে গরম করে খাওয়ার পর তখন আমি বাসনগুলো ধুচ্ছিলাম। আর এখন আমি ছেলের জন্য খাবার বানাবো, তাই একটু গাজর আর বিনস যেহেতু শেষ হয়ে গেছিলো, সেই জন্য একটু বরবটি দুটো কাটতে বসে গেছিলাম। আজকে সানডে বলে ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে, ওঠেনি, তাই ভাবলাম ওর খাবারটা রেডি করেই রেখে দিই, কারণ সময় তো আর আমার জন্য বসে থাকবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। সেই জন্য ওর জন্য খাবারটা রেডি করেই রেখে দিচ্ছিলাম। গত 10 থেকে 15 দিন ছেলে সর্দি কাশি ঠান্ডা লেগে না খুব ভুগেছিল। লাস্টবার যখন আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তখন ওর বাপি ওজন করেছিল, ওর 10 কিলো ওজন হয়ে গেছিলো, যেখানে ওর ওজন সবসময় 12 কিংবা 12-র ওপরে থাকে। সেই জায়গায় মাত্র 10 থেকে 12 দিন ঠান্ডা লেগে খাওয়া দাওয়া এলোমেলো হয়ে গিয়ে মাত্র 10 কিলো ওজন হয়ে গেছিলো। তাই আমি আর ওর বাপি খুব চিন্তায় পড়ে গেছিলাম। মাত্রই কিছুদিন একটু শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, এর জন্য ওজন কেন এতটা কমে যাবে। তাই আমরা আবার ঠিক করলাম যে ওর খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দিতে হবে। তো আবার ঠিক করে ওর খাওয়া দাওয়া একটু যত্ন, একটু বেশি প্যাম্পার করতে শুরু করলাম। গতকাল 25 দিনের মাথায় এসে ওকে যখন স্কুলে নিয়ে গেছিলাম,
স্কুলে ওজন করেছিলাম তখন কিন্তু ওখানে 12 কিলো ওজনই দেখাচ্ছিল। আর আমি বুঝলাম না মাত্র 25 দিনের মধ্যে কি করে 2 কিলো ওজন কমে যায়, আবার 2 কিলো ওজন বেড়ে যায়। নাকি ওর বাপির ডক্টরের কাছে যে ওজন করেছিল ওখানে ভুল দেখেছিল, নাকি আমার প্যাম্পার করাটা একটু বেশি হয়ে গেছিলো। আমি তো বুঝতে পারছিলাম না, পুরো কনফিউজড। ডালিয়া বানিয়ে চাপা দিয়ে রেখে একটু জল গরম করে বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম ঘুম থেকে উঠে কতগুলো কাজ করলাম, তারপরে গিয়ে নিজের জন্য একটু সময় পেলাম। এখনো কিন্তু ছেলে ঘুমোচ্ছে, তোমরা আমার পেছনে দেখতেই পাবে। ছেলের খাওয়ার রেডি হয়ে যাওয়ার পর এবার নিজের খাওয়ার বানাবো, তার জন্য আলু কাটছিলাম। কালকে রাতে কিছু ভাত রয়ে গেছিলো, তো ওগুলো দিয়ে আর আলু দিয়ে একটু ফ্রাই করে নেব, তো ভাতগুলো নষ্ট হবে না, ভাতটাও খাওয়া হয়ে যাবে আর সকালের নাস্তাটাও ভালোভাবে হয়ে যাবে। তার জন্য আলু কাটছিলাম। আর দেখো আলু কাটতে কাটতে বারবার আমি ওপর দিকে দেখছিলাম, কেননা তখন ছেলে উঠে গেছিলো। আলুর খোসাগুলো এগুলো আমি কিন্তু আগে ফেলে দিতাম, বাট এখন ফেলি না, মুড়িয়ে পেপারের মধ্যে রেখে দিই। সামনের বাড়িতে গরু আছে, কিন্তু ওরা যে গরুকে দেওয়ার জন্য সবার বাড়ি থেকে সবজির খোসা নেয় বা যারা দিতে চায় সবজির খোসা তাদের কাছ থেকে নেয়, এটা আমি জানতাম না। সেই জন্য আমি কি করতাম, সবজির যা খোসা হতো ওগুলো ফেলে দিতাম। তবে থেকে জানতে পেরেছি, তবে থেকে আর ফেলি না, আমি রেখে দিই। আর ওদের বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলছে হ্যাঁ আমরা নিই, তো সেই জন্য আমি গুঁড়িয়ে রেখে দিই ভালো করে, তারপর ওদেরকে দিয়ে দিই। এদিকে আমার খাওয়ার রেডি হওয়ার আগেই ছেলে উঠে পড়েছে। তো উঠে পড়েছে বলে ভাবলাম যে ওকে আগে পরিষ্কার করে দিই, তারপর আমি নিজের খাবারটা বানাবো। তাই ওকে হাত মুখ ধুইয়ে এই যে জামা কাপড় সোয়েটার সব কিছু পরিয়ে দিচ্ছি। আর এগুলো জামা কাপড় পরাতে পরাতে ওর বাপিও চলে এসছে নাস্তা করার জন্য। যেহেতু আমি এখানে ছেলেকে রেডি করাচ্ছিলাম আর বরমশাইও তার কাজে তাড়ায় ছিল, সেই জন্য নিজের খাবারটা নিজেই বেড়ে নিয়েছিল। এদিকে জামা পরতে পরতে ছেলে কিন্তু তার বাপিকে বলছে, বাপি তুমি এখন খাবে না, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি জামা পরে আসছি। বলে আমি ওকে জামা কাপড় পরিয়ে যখনই বিছান থেকে নামিয়ে দিলাম, ফট করে এসে ওর বাপির কাছ থেকে খাবার নিয়েও কিন্তু খেতে চালু করে দিয়েছে। খাবারটা খাচ্ছিল, খেতে খেতে যখনই দেখেছে ক্যামেরাটা চালু হয়ে আছে, অমনি ক্যামেরার দিকে তাকিয়ে এরকম ওরকম মুখ বাঁকাচ্ছে, চোখ বাঁকাচ্ছে, নাটক করা শুরু করে দিয়েছে। তারপর দুধওয়ালা এসছে, আমি দুধ আনতে চলে গেছি। আর ছেলের হাতের দিকে দেখো কিভাবে ওর বাবিকে চাইছে খাবারটা। তারপর আমি আবার বিছানটা গুছাতে শুরু করলাম, কারণ ছেলে তো ঘুমাচ্ছিল, বিছানটা একটু এলোমেলো হয়েই ছিল। আমি বিছানটা আবার গুছিয়ে নিচ্ছিলাম, তারপর আমি নিজের খাবারটা বানাতে গেলাম। ওখানে ওর বাপির খাওয়া হয়ে গেছে, আর ছেলে ওর বাপির পাতে ওই একটু খাবার খেয়েছে, ওটাতে তো আর ওর পেট ভরবে না। আমি আর ছেলে আবার একসাথে খাবো, তো এখন আমি আমার খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। আমি না কিছু মানুষকে কিছু কথা বলতে চাই, কেউ খারাপ ভাবে নিও না, কিন্তু এটা বাস্তব সত্যি। আমাদেরকে এখানে চাল ডাল মশলা সবজি সব কিছু কিনে খেতে হয়। এমন নয় যে আমরা এখানে সবজি লাগিয়েছি বা চাষ করেছি, দেশের মতো ইচ্ছে মতো খাও নষ্ট করো, কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার না। এখানে আমাদেরকে সব কিছু কিনে খেতে হয়, তাই আমরা চেষ্টা করি একটু বাঁচিয়ে চলার, জিনিসপত্র কম নষ্ট যাতে হয় তার জন্য। কিন্তু কিছু মানুষ এমন ধরনের কিছু কথা বলে না, শুনলেই এতটা খারাপ লাগে, মনে হয় তাদের সামনে আমরা কতটা ছোট মানুষ। এবার আমি কিছু কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে টাকা নষ্ট করার জন্য আসিনি। হ্যাঁ এসেছি, তার কারণ আছে, আমাদের দেশে কিছু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমরা এখানে এসে আছি। অবশ্যই প্রবলেমটা সলভ হয়ে গেলে নিজের বাড়িতে চলে যাব, তো তার জন্য আমরা এখানে এসে আছি। আর একটু চেষ্টা করছি যাতে খরচাটা কম হয়। এমনিতেই হাজব্যান্ডের স্যালারি কম, সেখান থেকে অল্প কিছু অ্যামাউন্টের টাকা আমরা সংসার খরচের জন্য নিই, সেটাকেই টেনে টুনে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। তার জন্যই আমাদের কাছে কখনো এক্সট্রা টাকা থাকে না, যেটাতে আমরা খুব সহজেই যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাব, যেটা সেটা কিনে খেতে পারবো। এর জন্য আমাদের কাছে সবসময় টাকা থাকে না। এর জন্য আমাদেরকে মানে অনেকে অনেক কিছু ভাবছে, অনেকে অনেক কিছু কথা বলছে, যেগুলো আমার কানে আসছে। ঠিক আছে, এখন আমাদের সময় খারাপ, কোনো ব্যাপার না। ছেলের শরীরটা খুব খারাপ হয়ে যায়, ডক্টর দেখাতে হয়, তখন আমরা কাজের সেটের কাছ থেকে কিছু টাকা চাই, তো সাথে সাথে দিয়ে দিলে তো খুবই ভালো হয়ে যায়। যখন দিতে পারে না, কখনো দিয়ে দেয় কখনো দিতে পারে না, তখন আমাদেরকে বাধ্য হয়ে কারোর কাছে ধার করতে হয়, কেননা ডক্টর দেখানোটা তো এমার্জেন্সি। বাধ্য হয়ে কারোর কাছ থেকে ধার করে টাকাটা নিতে হয়। এমন নয় যে আমরা টাকাটা আর দিই না, টাইম মতো ওটা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও দিই। তো আমরা এখানে কারোর টাকায় বসে খাচ্ছি না, কেউ এভাবে আজে বাজে কথা বলো না। ভালো মন্দ অনেক কথাই বলে ফেললাম, তারা ঠিকই বুঝতে পারছো যারা আমাদের আড়ালে এইসব ধরনের কথা বলো, আমাদেরকে নিয়ে আলোচনা করো। হ্যাঁ এটা জেনে রাখো, আমাদের কানেও কিছু কিছু কথা আসে, কিন্তু আমরা কিছু বলি না, কারণ আমাদের সময় খারাপ, আমরা সত্যিই ছোট মানুষ, সেই জন্য। যাই হোক, তো আমার ছেলে নাস্তা তো হয়ে গেছে, দেখতেই পেলে। ছেলে আমারটা অল্প খেলো, নিজেরটা অল্প খেলো, নিজেরটা তো খেতেই যাচ্ছিল না, তারপর যাই হোক খাওয়ানো হলো জোর করে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ছেলেকে কিডস খাওয়াচ্ছিলাম। কিডস হচ্ছে একটা খাবার যেটা ওই হরলিক্সেরই মতো, বাচ্চাদের ব্রেন বুদ্ধি ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। তো এটা আমি ওকে শরীর খারাপ হওয়ার পর থেকে খাওয়াচ্ছি।
ভীষণ ভালো কাজ দিয়েছে। আমি ওকে ওটা সকালবেলা নাস্তা করার পরেই খাইয়ে থাকি, যাতে সারাদিন ও খেলাধুলো করবে, জিনিসটা হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যেহেতু দুধ দিয়ে ওটা খাওয়াতে হয়, তার একটু সময় তো লাগে হজম হতে, সেই জন্য সকালেই খাইয়ে থাকি। আর ও ওটা খেয়ে নেয়, খেতে পছন্দ করে, কিন্তু খুব দুষ্টুমি করে, 1 ঘন্টা ওর পেছনে ছুটতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি কোলের মধ্যে চেপে ধরে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার, যাতে আমার সময়টা একটু বেঁচে যায়। ওকে আমার খাওয়ানো কমপ্লিট, এরপর আমি মুখটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এর মাঝে নিচ থেকে দিদি একবার এসেছিলো, ছেলে নিচে কিছু একটা ফেলে দিয়েছিল, ওটা দেওয়ার জন্য এসে ওর সাথে একটু মজা করলো, কথা বললো, তো চলে গেল। তারপর ছেলে কাঁদছিল, বলছিল চলো বাবা আমি দিদিদের বাড়ি যাব, দিদির সাথে খেলা করবো। আমি ভাবলাম যে আজকে রবিবার, হয়তো বড় ঘরে থাকবে, কিন্তু এখন দুপুর টাইমে রান্নাবান্না করতে হবে, হাতে সময় তো কম, ওখানে গেলে তো হবে না, ওখানে গেলে গল্প করতে করতে টাইম চলে যায়। তো ওখানে সেই জন্য গেলাম না, ওকে বললাম চল বাপির কাছ থেকে ঘুরে আসবি, বাপি সামনেই এখানে গোডাউনে কাজ করছে। তো দৌড়ে 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 চলে এলো এখানে, এরা এই দেখো কাজ করছে। আচ্ছা তোমরা কমেন্টে বলো এটা কিসের কাজ করছে, যারা জানো না তারাই বলবে এটা কিসের কাজ। এটা হচ্ছে গোডাউন, চারিদিকে জিনিসপত্র ভর্তি হয়ে আছে। আজকে এখান পর্যন্তই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যত ভালো ভালো কমেন্ট করবে, আমারও ইচ্ছে করে ভালো ভালো ভিডিও দিতে, কেননা এত লং ভিডিও বানাতে আর এডিট করতে বিশাল কষ্ট হয়। এই ভিডিওটাতে যদি 20টার বেশি লাইক, 10টার বেশি কমেন্ট আসে, তাহলে আমি চেষ্টা করব এই ধরনের লং ব্লগ ভিডিও দেওয়ার। দুপুর থেকে রাত পর্যন্ত আমার আর ছেলের কিভাবে কাটে, আমরা কি কি করে থাকি, সেটাও নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। তাহলে এবার তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে ফেলো আর পেজটা ফলো করে রাখো। সবশেষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।